তিন দিনের সফরে গতকালই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিস্তারিত জানবো সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন, আজকে দিনভর কি কি কর্মসূচি তার রয়েছে? কুসুমিতা, 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন রাজু বেশ, শুভেন্দু অধিকারীরা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানিয়ে তাকে হোটেল মেফেয়ার, যেখানে তিনি রাত্রিবাস করছেন, পৌঁছে দিয়ে তিনি কলকাতায় ফিরে গিয়েছেন এবং আজ সকালে ফের একবার কলকাতা থেকে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে সারা দিন তিনি সফর সঙ্গী হিসেবে থাকবেন। সূচি অনুযায়ী বেলা 11:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে তিনি এসএসবি হেডকোয়ার্টার, এসএসবি ফ্রন্টিয়ারের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে যাবেন এবং সীমান্ত সুরক্ষা নিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবি জওয়ানদের সঙ্গে তার আজকে মধ্যাহ্ন ভোজ সারার কথা। এরপর একটি গুরুত্বপূর্ণ জাতীয় সুরক্ষা, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা 2:55 নাগাদ কাওয়াখালী মাঠ, শিলিগুড়ি যে কাওয়াখালী মাঠ রয়েছে সেখানে ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তার জনসভা করার কথা রয়েছে। এরপর হোটেল মেফেয়ারে ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই হোটেলেই দুটি তার বৈঠকের কথা রয়েছে এবং সেই বৈঠকগুলি একদিকে যেমন প্রশাসনিক কিছু বৈঠক রয়েছে, তেমনি তার সাংগঠনিক বৈঠক করারও সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শিলিগুড়িতে থাকবেন এবং অমিত শাহের যে বৈঠকগুলি রয়েছে, আজ জোড়া বৈঠক রয়েছে সন্ধ্যের দিকে এবং আগামীকাল সকালে তার আরও দুটি বৈঠক রয়েছে। এই বৈঠকগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস, ধন্যবাদ। কুসুমিতা, 3 দিনের আজকে রাজ্য সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। একগুচ্ছ কর্মসূচি রয়েছে, আর এই নিয়ে কি বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ? দেখুন। মাননীয় অমিত শাহ আজ নয় 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা, সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের। সে সীমানা কী করে আটকানো যায় তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন। টিএমসি সরকার জমি দেয়নি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে আমরা জমি দিয়েছি এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে, প্রায় জমি পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে, যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে। আকাশপথে একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং ও আরামবাগে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘাটালের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। টানা বৃষ্টি, উপচে পড়েছে নদী, জলের তলায় চলে গেছে গ্রামের পর গ্রাম, কার্যত সমুদ্রে ভেসে গেছে জনপদ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং ও হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকার ছবিটা এখন এরকমই। বৃহস্পতিবার সেই জলমগ্ন এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। সবংয়ের বিডিও অফিসে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই প্লাবনের জেরে যে 32টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 30,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। জলমগ্ন এলাকায় 5 দিনের রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে। সে কাজগুলো তারা করছে। সবং ছাড়াও আরামবাগের এসডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2027 সালের মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আজকে কথা হলো, কিরকম কাজ হবে?
দেখুন, কাজ তো ভালো হবে যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন, আর উনি তো মুখের কথা থেকে কাজে বেশি বিশ্বাসী। উনি ডিরেক্ট বলে গেছেন প্রশাসনকে যে ইমিডিয়েটলি কাজ করতে হবে, এবং ইরিগেশনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকেও বলেছে যে ইমিডিয়েটলি এই আরামবাগ মাস্টার প্ল্যানটা করতে হবে। ওটা 1200 কোটি টাকা, আর উনি বলেছেন যে 1200 কোটি টাকা দেওয়া হচ্ছে, যদি আরও কাজের ক্ষেত্রে আরও প্রয়োজন হয় নিশ্চয়ই দেবে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে, অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি সেটা আপনারা বুঝতে পারবেন। জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। আরামবাগের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিল রাজ্য সরকার, যেটা ঠিক হয়েছে 1200 কোটি টাকা বরাদ্দ করা হবে এবং 2027-এর আগে এই প্ল্যানকে কার্যকর করা হবে। কাজ হচ্ছে, বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরো বেশি করে হবে। আমি যেই কাজটা করতে পারিনি, আরো 10 জন মিলে সেই কাজটা আরো বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে, এই আশা রাখি। শাসক বদলায়, কিন্তু বানভাসী মানুষগুলির হয়রানির ছবিটা বদলায় না। জল থেকে যেন রেহাই নেই তাদের। এরপর কি কিছু বদলাবে? অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। একটানা বৃষ্টি আর তাতেই জলমগ্ন পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দী হয়ে রয়েছেন বহু মানুষ। যাওয়া যাচ্ছে মোটামুটি 1 কোমর 1 ছাতি এরকম জল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়। মুখে তোলার দুটো ভাত কোথা থেকে আসবে কেউই জানেন না। জল ঢুকছে, এবার কোথাকে যাবো, কি করবো? এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সাও সমস্যা। এবার কোথায় কি করবে তার পাত্তা নাই। যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথা পাবো? এখানে নৌকা টোকা নেই। ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি হয় ঘাটালের। পশ্চিম মেদিনীপুরের সবং, হুগলির আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এবারও সেই ছবিটা বদলায়নি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জলবন্দী এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের 7টি ব্লকের 41টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কেলেগাইর জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। ঘাটালে শিলাবতী নদীর উপর ভাষাপোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা এই সেতু দিয়ে যাতায়াত করেন। টানা বৃষ্টিতে ভাসছে ঘাটালের মনসুকার পার্বতীচক এলাকা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের লারো গ্রামে ভয়াবহ পরিস্থিতি। কারো বাড়িতে 1 বুক জল, তো কোথাও রাস্তার উপর কোমর সমান জল। ঘরবাড়ি ছেড়ে কেউ আত্মীয়র বাড়িতে চলে গেছেন, কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। যেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা ঢালাই রাস্তা, এখানেও প্রায় কোমর সমান জল। এলাকাবাসীদের বক্তব্য, 2 দিন আগে 1 বুক জল ছিল এই রাস্তাতেই। 30-40টা বাড়ি আছে, সবাই এরকমভাবে ডুবে গেছে। এখন একটু জলটা কমেছে বর্তমানে, কিন্তু আগে মানে যাওয়া আসা অসম্ভব ছিল। আমাদের নৌকা করে যেতে আসতে হতো। কতটা জল ছিল? 1 বুক করে। ওই গলা জল আছে বাড়ির ভিতরে, 8 দিন হলো, 8 দিন হলো। খাওয়া দাওয়া যাও শুকলা মুড়ি আর শুকলা খাবার। পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও জল যন্ত্রণার করুণ ছবি। টানা বৃষ্টিতে জল থইতই হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চরম নাজেহাল হচ্ছেন রোগী ও রোগীর পরিজনরা। পুকুর এবং হসপিটালে দাওয়া জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ, বিভিন্ন কীটপতঙ্গ রোগীর বিছানায় ঘুরে বেড়ায়। সময় যায়, এই মানুষগুলোর জল যন্ত্রণা আর যায় না। কোনোদিনও কি তাদের ভাগ্য বদলাবে? সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। একের পর এক ভাঙল ব্যারিকেড, পুলিশের সঙ্গে চলল ধস্তাধস্তি। গেট টপকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করল এবিভিপি। গেটের ওপর চড়ে চলল বিক্ষোভ। বাইরে থেকে ক্যাম্পাসের ভেতরে ছোঁড়া হলো বোতল ও ডিম। তরজায় জড়ালো দুপক্ষই। যাদবপুর ফের রণক্ষেত্র। বুধবার আরএসএস এর ছাত্র সংগঠন, এবিভিপি এবং এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিবাদে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এবিভিপির অভিযোগ, সেই সময় তাদের উদ্দেশ্যে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের পাশাপাশি মারধর করা হয়।
রাতে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালান এবিভিপির সমর্থকরা। বুধবারের মতো এদিনও যাতে দুপক্ষ মুখোমুখি না হয় সে বিষয়ে তৎপর ছিল পুলিশ ও র্যাব। তা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে মুখোমুখি হয় দুপক্ষ। গেটের বাইরে এবিভিপি, ভেতরে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের সদস্যরা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গেটে তালা দিয়ে দিলে গেট বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবিভিপি সমর্থকরা। বাইরে থেকে ছোড়া হয় জলের বোতল, ডিম। এখানে দেখতে পাচ্ছি একদিকে ছাত্ররা, একদিকে এবিভিপি সমর্থকরা গেট ধরে এইভাবে তারা ওপরে উঠে যাচ্ছেন, গেট ভাঙচুর করার চেষ্টা করছেন। প্রচুর পুলিশ বাহিনী আছে, সেই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু তার মধ্যে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পুলিশ ব্যারিকেড খুলে দিচ্ছে, এর থেকে কি প্রমাণিত হয়? পুলিশের সঙ্গে সরাসরি যোগসূত্র আছে। যারা আমাদের ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো, যারা আমাদের ইউনিভার্সিটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, যে পুলিশ প্রশাসন সেটাকে আটকালো না, জেনোসাইডের পরিকল্পনা যারা করলো, যারা কন্টিনিউয়াস প্রভোকেশন করে গেল, তাদেরই পুলিশ আটকাতে পারেনি। তারা যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত আসছে, তাহলে আমাদের আটকাতে হচ্ছে কেন? পুলিশের সমালোচনায় সরব হয়েছে আন্দোলনকারী ও বাম নেতারা। এই যে সিলটা দেখছো না, এই সিলটা আসলে শুভেন্দুকে রক্ষা করার সিল, এই সিলটা আসলে এবিভিপিকে রক্ষা করার সিল। কালকে রাত্রিরে যখন বিজেপির গুন্ডারা এখানকার বিজেপি বিধায়িকার নেতৃত্বে আগুন লাগাচ্ছিল যাদবপুরে, তখন এরা ঘুমোচ্ছিল। প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ প্রতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। গন্ডগোলের মধ্যে ভেঙে যায় নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক। অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকালই একজনকে গ্রেফতার করা হয়েছে। হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এখনো বেপাত্তা। আর এরই মধ্যে অনিয়মের অভিযোগে মির্জা গালিব স্ট্রিটের 13টি হোটেল রেস্তোরাঁকে শোকজ নোটিশ দিয়েছে দমকল। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুনে দমবন্ধ হয়ে ছটফট করতে করতে অসহায় মৃত্যু হয়েছে 9 জনের। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ভয়ঙ্কর গাফিলতি সামনে এসেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফরকে। তবে হোটেল শিক্ষা আইনের মালিক বীরেশ্বর মিত্র এখনো বেপাত্তা। পুলিশ সূত্রে খবর, ধৃত আবু জাফরকে হোটেলটি লিজে দিয়েছিলেন বীরেশ্বর। জাফরের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী সওয়াল করেন, নিয়মবিধি শিখে তুলেই দীর্ঘদিন ধরে চলছিল হোটেল ব্যবসা। কোনো অগ্নি সুরক্ষা ব্যবস্থা, ফায়ার অ্যালার্ম, ফায়ার সেফটি লাইসেন্স নেই। এভাবেই মানুষের জীবন বাজি রেখে চলছিল হোটেল। এমনকি বেরোনোর পথও সংকীর্ণ। ধৃত ব্যক্তি লিজ নিয়ে হোটেল চালাচ্ছিলেন। কোনো নথি বা কাগজপত্র কিছুই দেখাতে পারেননি। অভিযুক্ত আইনজীবী জামিনের আর্জি জানালেও তা খারিজ করে দেন বিচারক। ধৃত আবু জাফরকে 2 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হোটেল শিক্ষা আইনে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। पुलिस प्रशासन को ये चीज़ देखना चाहिए कि इस तरह का इलीगल होटल वगैरह जो चल रहा है, इसके ऊपर एक तो अच्छा एक्शन होना चाहिए। ये खाली आज का तो नया घटना नहीं है, ऑल ओवर इंडिया में हर बार हो ही रहा है, लेकिन खाली खाना पूर्ति होके ख़त्म हो जाता है और कुछ होता नहीं है। শুধু হোটেল শিক্ষা আইন নয়, নিয়মবিধি শিখে তুলে দিনের পর দিন ব্যবসা চলছে আশেপাশের একাধিক হোটেল রেস্তোরাঁয়। দমকলের তরফে এরকম 9টা হোটেল ও 4টে রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ, বারবার অগ্নি নির্বাপন ব্যবস্থার ত্রুটি শোধরাতে বলা হলেও তা মানা হয়নি। 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে কর্তৃপক্ষ থেকে। মির্জা গালিব স্ট্রিটের এক একটা বিল্ডিং এর মধ্যে একাধিক হোটেল রয়েছে। আমরা এই মুহূর্তে যে বিল্ডিং এ রয়েছি, এই বিল্ডিং এই মোট 6টা হোটেল রয়েছে। গুলিস্তান গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে গুলিস্তান হোটেল। এই যে একটা ছোট্ট গেটের পাশে এই ধরনের একটা লোহার সিঁড়ি রয়েছে। এই লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠলে, এটা এই স্ট্রাকচারটা পরে করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, অত্যন্ত অপরিসর। ওপরে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চারিদিকে তারের কুণ্ডলী তো রয়েছে, অগ্নি নির্বাপনের একটা ন্যূনতম ব্যবস্থাও কিন্তু এই বিল্ডিং এর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। হোটেল রয়্যাল প্যালেসকেও নোটিশ দিয়েছে দমকল। হোটেল শিক্ষা আইনের মতো এই বিল্ডিং এও একসঙ্গে 6টা হোটেল চলে। আপনাদের লাস্ট ফায়ার লাইসেন্স আপনারা কবে রিনিউ করেছেন? 2019-এ 3 বছর ভ্যালিড থাকে লাইসেন্স। তারপর এভরি ইয়ার একটা ফায়ার ব্রিগেড থেকে এনওসি নিতে হয়। লাস্ট ইয়ারও নেওয়া হয়েছিল। অ্যাপ্লাই আমরা প্রত্যেক বছর করছি, কিন্তু ফাইলটা আটকে রয়েছে। হোটেল জাপানেও দেখা গেল একই রকম অনিয়মের ছবি।
মির্জা গালিব স্ট্রিটের হোটেল গুলিস্তানে আমরা ছিলাম, রয়্যাল প্যালেসে একই বিল্ডিং এর মধ্যে, তার ঠিক উল্টো দিকে হোটেল যাপন। দাদা কেউ আছেন রিসেপশনে? দমকল বিভাগের তরফ থেকে যে শোকজ নোটিশ ইস্যু হয়েছে সেখানে এই যাপন হোটেল সেটাও কিন্তু রয়েছে, এবং এই হোটেলেরও যে বেহাল দশা সেটাও কিন্তু দমকল বিভাগের আধিকারিকরা আইডেন্টিফাই করেছেন। ফায়ার এক্সটিংগুইশার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তার এক্সপায়ারি ডেট 2005 সালে এই ফায়ার এক্সটিংগুইশারের যে সিলিন্ডারটা রয়েছে সেটা তৈরি করা হয়েছিল। তার মানে বুঝতে পারা যাচ্ছে এটা 2026 সাল, 2005-এ তৈরি ফায়ার এক্সটিংগুইশারের সিলিন্ডার। ঝাঁ চকচকে রেস্তোরাঁ দ্য ভোজ কোম্পানি। অভিযোগ, ফায়ার লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে ব্যবসা। ফায়ার ব্রিগেড কখন এলো আজকে? কথা বলা যাবে হ্যাঁ, কালকে কোনো নেবেন না। আপনাদের নোটিশ করেছে তো? কথা হয়ে গেছে, নোটিশ করেছে, কথা হয়ে গেছে, মালিক নেই, মালিক আসলে কথা বলবে, এখন কোনো করবেন না। আপনারা ফায়ার লাইসেন্সটা কেন রিনিউ করেন? রিনিউ করা হয়েছে, অ্যাপ্লাই করা আছে। এই অনিয়মের কারণেই হোটেল শিখা আইনে 9 জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে একজনের দেহ এখনো শনাক্ত করা যায়নি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঝিলন করঞ্জাই ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।